ইয়াদ নিজের মধ্যে কঠিনতা ধারণ করলেও সেটা প্রকাশ করল না। শান্ত গলায় বলল, শাড়িটা পরে রেডি হয়ে আয়, একটু পর গাড়ি ছাড়বে। শাড়ির সাথে ম্যাচিং করে আন্ডারগার্মেন্টস রাখা আছে এখানে। মাপ মনে হয় না এদিক ওদিক হবে, ঠিকটাই এনেছি। তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। ইয়াদ চলে গেল। হুরায়রা কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে রইল। এই লোকটা কি করে তার মাপ জানে? ছি! হুরায়রা বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি ঘরের দরজা লাগিয়ে দিয়ে ফিরে এসে বিছানায় এক কোণে হাঁটু ভাঁজ করে বসে। আজ যাই হয়ে যাক না কেন, ইয়াদের দেওয়া শাড়িটা সে কিছুতেই পরবে না। অনেক হয়েছে, আর নয়। এবার সে দেখে নেবে অবহেলার যন্ত্রণা ইয়াদ কি করে সহ্য করে। বাড়ির সকলেই ইতিমধ্যে গাড়িতে উঠে বসেছে। সামনের দুটোর একটিতে বাড়ির বড়রা, অন্য একটিতে হুমায়রা, মালিহা, মেহরিমা, হুমাশা এবং ইনান। সবার পিছনের গাড়িটাতে তিয়াশা অরা পিছনে বসেছে, আর সামনে নাবাদ। ইয়াদ গাড়ির বাহিরে দাঁড়িয়ে হুরায়রার অপেক্ষা করছে। সামনের দুটো গাড়ি একটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, অন্যটাও দেবে এক্ষুনি, অথচ হুরায়রা এখনও ঘর থেকে বের হয়নি। হুরায়রাকে দেরি করতে দেখে ইয়াদ একবার ভাবলো গিয়ে ডেকে আনবে। পরক্ষণে আবার কি ভেবে আর গেল না। নাবাদ গাড়িতে বসা ছিল, জানালার কাজ নামিয়ে মাথা বের করে বলল, হুর এখনো কি করছে? এতক্ষণ লাগে একটা মেয়ে সাজতে? আমিও তাই ভাবছি, বারবার বলে এসেছি তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে, কিন্তু না, মেয়েটা দিনকে দিন অবাধ্য হয়ে উঠছে। না, আর অপেক্ষা করলে চলবে না, আমি গিয়ে ডেকে আনছি। ইয়াদ যাবে বলে পা বাড়াতে গিয়ে দেখল হুরায়রা নিজেই তৈরি হয়ে বেরিয়ে আসছে। হুরায়রাকে বেরিয়ে আসতে দেখে ইয়াদ জায়গায় দাঁড়িয়ে গেল। ইতিমধ্যে তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গিয়েছে। দেখেই বোঝা গেল প্রচণ্ড রেগে গেছে সে। হুরায়রা এসেই বলল, সবাই উঠে পড়েছে গাড়িতে, কিন্তু আমি বসবো কোথায়? গাড়িতে তো এক ফোঁটাও জায়গা নেই। ইয়াদ রাগ সংযত করে দাঁতে দাঁত চেপে বলল, তোর জন্য ওই গাড়ি নয়, এই গাড়ি। তিয়াশা ওরার সাথে গিয়ে বস। হুরায়রা গলা বাড়িয়ে পিছনের গাড়িটা একবার দেখল, তারপর বলল, আমি ওই গাড়িতে যাব না। আপনি হুমাশাকে বলুন ওইটাতে যেতে, আমি মায়ের সাথে যাব। হুরায়রার কথায় ইয়াদ নিজের রাগ কন্ট্রোল করতে পারল না, ধমক দিয়ে বলল, সব ব্যাপারে তোকে মতামত দেয়া চাই। আমি যেহেতু বলেছি এই গাড়ি করে যাবি, তার মানে তুই এই গাড়িতেই যাবি। মামিমা, তোমাদের গাড়ি ছাড়তে বলো, হুর আমাদের সাথে যাচ্ছে। হুরায়রা ইয়াদের দিকে তাকিয়ে নাক উঁচু করে ফেলল, ঠোঁট ফুলিয়ে বলল, আমি আপনার সাথে কিছুতেই যাব না। না গেলে একা একা বাড়িতে থাক, তোকে আমাদের সাথে নিচ্ছি না। মানে বুঝতে পারছিস না? সবই তো বুঝিস, তাহলে এটার মানে বুঝছিস না কেন? আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। আমি কি করতে পারি না সেটা অন্তত আমার থেকে তুই ভালো জানিস। যেহেতু আমার দেয়া শাড়ি পরবি না বলে পরিসনি, সেহেতু আমার সাথে যেতে চাচ্ছিস না মানে যাবি না। ঠিক আছে, তুই তাহলে একা একা বাড়ি পাহারা দে, আমরা বরং যাই। বলে ইয়াদ গাড়িতে উঠে বসল। হুরায়রা কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি না, তাহলে আপনারাই যান। নাবাদ তিয়াশা এতক্ষণ চুপ থাকলেও এবার আর চুপ থাকতে পারল না, বলল, কি হচ্ছে কি ইয়াদ? তুমি কি ওকে সত্যি ফেলে যাবে নাকি? যদি তাই করো তবে আমাকেও রেখে যাও। সত্যি ভাইয়া, তুমি ওর উপর রাগ দেখাচ্ছ কেন? ছোট মানুষ কিছু বোঝে না। এই হুর, তাড়াতাড়ি গাড়িতে উঠে বস। তোমার ভাই আমার সাথে এমন করছে কেন? জিজ্ঞাসা করো নাবাদ ভাই, আমি কি করেছি? ইয়াদ বিনা বাক্যলাপে সামনের দিকে তাকিয়ে রইল। কপালের কাছের সরু রগগুলো ধীরে ধীরে ফুলে উঠছে। মেয়েটা তাকে রাগানোর জন্যই এমনটা করছে। ইয়াদ একবার আর চোখে হুরায়রার দিকে তাকালো। সাদা শাড়ি, আসমানি রঙের ব্লাউজ, হাতে এক কাছি আসমানি রঙের চুড়ি, খোপায় সাদা গোলাপ গুজে রেখেছে হুরায়রা। দেখে মনে হচ্ছে যেন এক পুঞ্জ সাদা মেঘ ঘিরে রেখেছে তাকে। হুরায়রা আর কোনো বাক্য ব্যয় না করে নাক ফুলিয়ে গাড়িতে বসল। গাড়িতে আর কেউ কারোর সাথে কথা বলল না।
কিছুক্ষণের মাঝেই ওরা বিয়েবাড়িতে পৌঁছে গেল। তুরিনের শ্বশুর শাশুড়ি সবাইকে ওয়েলকাম করে ভিতরে নিয়ে গেল। ওখানে গিয়ে দূরে স্বামীরকে চোখে পড়ল তিয়াশার। দেখে মেয়েরা স্বামীরকে ঘিরে ধরে কিছু বলছে। এতে তিয়াশার বেশ বিরক্ত ও অস্বস্তিতে পড়ল। ওখানে গিয়ে ইয়াদ টোটালি হুরায়রাকে ইগনোর করতে শুরু করলো। এতে হুরায়রাও বেশ অভিমান হতে লাগলো, সাথে রাগও। দিনটা কোনো মতে কাটলো। দিন শেষে এমন কিছু হলো যাতে হুরায়রার অনেক কষ্ট পেল। ও রেগে গেল। আনমনে বারান্দার এক কোণে দাঁড়িয়ে কালো মেঘে ঘেরা আকাশের পানে চেয়ে মনের কষ্ট আর অব্যক্ত কথা গানরূপে প্রকাশ করতে লাগলো। নাগর আমার নিঠুর ভর মন বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না, ভাঙা মনে ভালোবাসা বাসা বাঁধে না। ও গো নাগর আমার নিঠুর বড় মন বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না, ভাঙা মনে ভালোবাসা বাসা বাঁধে না। কালায় আমার বোঝে না রে তারে ছাড়া বিরহেতে জ্বলেই পুড়ে ছাই, বাঁশি যে আর বাজে না রে, কেমনে বাঁচি ছাড়া তারে, বাঁশি যে আর বাজে না রে, কেমনে বাঁচি ছাড়া তারে, পরাণ কাঁদে তবু আমার দু চোখ কাঁদে না। ও গো নাগর আমার নিঠুর বড় মন বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। বলে হুরায়রা শব্দ করে কেঁদে উঠল। দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল দুচোরা চোখ। একজনের চোখে চেয়েও ভালোবাসা নিজের করে না পাওয়ার যন্ত্রণা আর হাহাকার, আর একজনের চোখে মায়া। পরের দিন মাইশার বিয়েতে থাকবে না বলে বেঁকে বসলো হুরায়রা। বাবার কাছে গিয়ে বলেছে যে করেই হোক তাকে এক্ষুনি বাড়ি দিয়ে আসতে হবে, নয়তো এক ফোঁটা পানিও সে মুখে তুলবে না। হুরায়রার এমন অনৈতিক বেঁকে বসার কারণ খুঁজে পেল না কেউ। তুরিনের শ্বশুর শাশুড়ি সহ সকলে অনেক বুঝিয়েছে, কিন্তু হুরায়রার মানতে নারাজ। সে এক্ষুনি বাড়ি যাবে মানে এক্ষুনি যাবে। বাধ্য হয়ে জাফর আহমেদ মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ইয়াদকে বলবে ভাবলেন। তাছাড়া তিনি তো এই দিকটা সামলাচ্ছেন, তাই নিজে যেতে পারবেন না। ঠিক করলেন ইয়াদকে বলবে, হুরায়রাকে বাড়ি পাঠিয়ে দেবেন। কিন্তু হুরায়রা পুনরায় বেঁকে বসল। সে কিছুতেই ইয়াদের সঙ্গে যাবে না। দরকার পড়লে সে একা একা হেঁটে চলে যাবে 5 কোষ পথ, তবুও সে ইয়াদের সঙ্গে যাবে না। হুরায়রার এমন ছেলে মানুষের বায়না দেখে হুমায়রা কিছুটা রেগে গেল। বিয়ে বাড়িতে এসে বিয়েতে থাকবে না এই কেমন কথা? তাছাড়া তুরিনের শ্বশুরবাড়ির লোকজন এত করে বলছে, তাও মেয়ের জেদ সে বাড়ি যাবে। তিয়াশার কাছেই ছিল হুরায়রা, সঙ্গে সেও চলে যাবে বলতেই মেহেরিমা হতাশ হয়ে বললেন, তোরা কি শুরু করেছিস বলতো? বিয়ে বাড়িতে এসে এখন বিয়েতে থাকবি না বাড়ি চলে যাবি? মামিমা, হুরাইয়া যেহেতু চলে যেতে চাইছে, ওকে তো আর একা একা ছেড়ে দেওয়া যাবে না। তাই ভাবছি আমিও চলে যাই এর সঙ্গে। নাবাদকে বললে আমাদের পৌঁছে দিয়ে আবারও ফিরে আসবে। তিয়াশার যুক্তি শুনে বেশি কিছু বললেন না কেউ। যেহেতু হুরায়রা থাকতে চাইছে না, তাকে জোর করে রাখাও যাবে না, তাই তিয়াশার কথাটাই সকলে মেনে নিল। অবশ্য তিয়াশা আগে ভেবেছিল যদি এখান থেকে চলে যাওয়া যেত। স্বামীরের সামনে থাকতে বেশ অস্বস্তি লাগে তার। এমনি অস্বস্তি নিয়ে আর যতই হোক কোথাও
দুদণ্ড শান্তি পাওয়া যায় না। ভাগ্যিস হুরাইরা যাওয়ার বায়না করেছিল, তাতে সে হাঁপ ছেড়ে বাঁচল। গ্রামের পিচঢালা সরু রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে যাচ্ছে। তিয়াশা হুরাইরা গাড়ির পিছনের সিটে বসেছে, দুজন দুদিকে। জানালার বাহিরে তাকিয়ে বসে আছে। নাবাদ চুপচাপ ড্রাইভ করছে। হুরাইরা বাহিরের দিকে তাকিয়ে অনবরত অশ্রু বিসর্জন করছে। ইয়াদের উপর প্রচণ্ড অভিমান তার। তাছাড়া গত রাতে চটটা বেশ জোরেই লেগেছে গালে, ফুলে লাল হয়ে আছে গালের এক পাশ। প্রচণ্ড ব্যথা। হুরাইরা আনমনে হাত বুলিয়ে গালে অচিরেই তার চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ে। নাক টেনে টেনে কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু কান্না থামছে না। তাকে কান্না করতে দেখে নাবাদ বলল, ঠিক কি কারণে এমন জেদ করছিস বলতো হুর? সকলের মনে হয় কষ্ট দিয়ে তোকে বাড়ি যেতেই হচ্ছে। হুরাইরা নাবাদের কথা শুনল, কিন্তু জবাব দিতে পারল না। কান্নার বেগ বেড়ে চলেছে। তিয়াশা হুরাইরার হাতের উপর হাত রাখল। উষ্ণ হাতের ছোঁয়ায় নীরব সান্ত্বনা দিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। গতরাতের কিছু ঘটনা সাক্ষী সেও ছিল, অথচ তাকে দুজনের কেউ খেয়াল করেনি। হুরাইরার গালের থাপ্পড়ের শব্দে তিয়াশার কান অবধি পৌঁছেছিল। বারান্দায় একটা কোণে দাঁড়িয়েছিল সে। হুরাইরার উপর অকারণে চটে যাবার কারণ সঙ্গে সঙ্গে খুঁজে পায়নি তিয়াশা। শুধু শাড়ি ঠিক ছিল না বলে হুরাইরার গালে এত জোরে থাপ্পড় দেয়নি ইয়াদ, কারণ অন্য ছিল। তিয়াশা পুনরায় জানালার বাহিরে দৃষ্টি ফেলল। কি অদ্ভুত মিল তার আর হুরাইরার মাঝে। দুজনই এমন কাউকে ভালোবেসেছে যাদের নিজেদের করে পাওয়ার প্রায় অসম্ভব। মাঝে মাঝে হুরাইরা ভাবে, বিধাতা কেন এত প্রেম দিয়েছে মনে, যদি না প্রেমিক পুরুষটাকে নিজের প্রেমের বিষণ্ণে সিক্ত না করতে পারে। ইয়াদ আর স্বামীর দুজন দুই মেরুর মানুষ। সে না পারবে ইয়াদের সঙ্গে বেইমানি করতে, আর না পারবে ভালোবাসা ভুলে থাকতে। কি দারুণ যন্ত্রণায় না ভোগ করতে হয় তাদের দিনভর রাতভর। প্রায় 10 দিন কেটে গেছে হুরাইরা ইয়াদের মুখোমুখি হয়নি। ইয়াদও চেষ্টা করেনি কথা বলার। দুজন দুজনকে এক প্রকার নিজস্ব গণ্ডিতে আবদ্ধ করে রেখেছে বলতে গেলে। হুরাইরার পরীক্ষার মাত্র 3টে দিন বাকি। এই কয়েকদিন পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে তার। আর যাই হোক, কোনোভাবেই রেজাল্ট খারাপ করা চলবে না। যে করেই হোক তাকে ভালো রেজাল্ট করতে হবে। দিনরাত এক করে পড়াশোনা করেছে সে। রাত প্রায় 12টায় ছুঁই ছুঁই করছে। বাড়ির সকলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। পুরো বাড়িতে মাত্র একটি ঘরে আলো জ্বলছে। রাত জেগে পড়ে হুরাইরা, তাই অনেক রাত পর্যন্ত ঘরে আলো জ্বলে। হুরাইরা ঘরের জানালার কবাট মেলে টেবিলে বসে পড়ছে। বাইরে নিশুতির আধার। মাঝে মাঝে পূর্বের সমীরণ এসে ঘরে ঢুকছে। দুই একটা জোনাকি পোকা জানালা দিয়ে প্রবেশ করে বাহিরের চারপাশ ঘুরে ঘুরে দেখছে। হুরাইরা বই বন্ধ করে কতক্ষণ তাদের দেখল। বিধাতার কি অপূর্ব সৃষ্টি এই জোনাকি পোকা। এরা নিজের শরীরে আলো নিয়ে দিব্যি চলাফেরা করে। জোনাকি পোকাগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ইয়াদের কথা স্মরণ হয়। সেবার যখন নববর্ষের বার্ষিক পরীক্ষার পর সবাই তুরিনের বাড়িতে বেড়াতে গিয়েছিল, ইয়াদ মাঝরাতে তাকে ডেকে একটা খোলা বাগানে নিয়ে গিয়েছিল। শত শত জোনাকি পোকারা সেখানে মিলন মেলায় মেতে উঠেছিল। ইয়াদ কয়েকটা জোনাকি পোকা কাচের বয়ামে ভরে এনে দিয়েছিল। শীতের রাত, উত্তরের হাড় কাঁপানো হিমেল হাওয়ায় তার সাথে জোনাকি পোকার ছোটাছুটি। কি অপূর্ব ছিল সময়টা। কাচের বয়ামে জোনাকি পোকাগুলো বেশি দিন বেঁচে ছিল না, তবে মরে গিয়েছিল। তারা নিজেদের শরীরের আলো জ্বালিয়ে রেখেছিল। ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো হুরাইরার। সেদিন প্রথম ইয়াদের প্রতি ভালোবাসা অনুভব করেছিল হুরাইরা। পড়ার টেবিল থেকে উঠে এসে বিছানার উপর হয়ে শুয়ে পড়ল হুরাইরা। মনটা বড্ড অস্থির হয়ে আছে। একটু কাঁদতে পারলে হয়তো হালকা হতো, কিন্তু আজকাল আর সহজে চোখে জল আসে না। ভিতরটা কেমন যেন পাথর পাথর হয়ে গেছে। ইয়াদের কথা মনে করে কয়েক দফা অশ্রু বিসর্জন করল হুরাইরা। হাঁটুতে মাথা ঠেকিয়ে বালিশে মুখ গুজে বিভিন্ন অঙ্গিভঙ্গি অশ্রু বিসর্জন করে শেষে উঠে বসল। অনেকদিন পর মন খুলে কেঁদেছে সে। বেশ কিছুক্ষণ যাবৎ কান্না করার দরুন
চোখ মুখ ফুলে রক্তিম হয়ে উঠেছে, পানির পিপাসা পেয়েছে খুব, গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে। একটু পানি খেয়ে গলা না ভেজালে আর চলছে না। বিছানা ছেড়ে উঠে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এলো হুরায়রা। ইয়াদের ঘর পার হয়ে কিছুটা এগিয়ে এসে থমকে দাঁড়ায় সে। ছাদের সিঁড়ির কাছে কারোর অবয়ব দাঁড়িয়ে আছে। অন্ধকারে আবছা দেখেও অবয়বটি চিনতে দেরি করল না সে। ইয়াদ বাহুতে হাত গুছিয়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারে হুরায়রাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিঞ্চিত সময় ব্যয় করে বলল, ঘুমোসনি এখনো? এত রাতে বেরিয়ে এলি যে? হুরায়রা সহসা কথা বলতে পারল না। অনেকদিন পর ইয়াদের গলার স্বর কর্ণকোহর হতে ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল। ইয়াদ হুরায়রার জবাবের আশা না করেই বলল, তোকে কিছু কথা বলার আছে হুর, আজ না বললে হয়তো আর কোনোদিনও বলা হবে না। ইয়াদের ক্ষীণ কণ্ঠস্বর হুরায়রাকে মুহূর্তে দুর্বল করে তুলল। অন্ধকারের অজান্তেই চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ইয়াদের ক্ষীণ কণ্ঠে সহস্র যন্ত্রণা উপছে পড়ছে দেখেও হুরায়রার শব্দটি করল না, নিশ্চুপ দাঁড়িয়ে রইল। ইয়াদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানিস তো মানুষ কখন সবচেয়ে বেশি অসহায় বোধ করে? যখন সে দেখে তার আশেপাশে সকলেই আছে, কিন্তু দুঃখ যন্ত্রণা বোঝার মতো কিংবা ভাগ করে নেয়ার মতো এমন কেউ নেই। বন্ধুহীন জীবন কতটা যন্ত্রণাময় সেটা বোধ হয় আমার থেকে কেউ বেশি অনুভব করতে পারে না। জীবনে চলতে গেলে, বাঁচতে গেলে একজন বন্ধুর বড্ড প্রয়োজন। সে হোক প্রেয়সী কিংবা কাছের কেউ। আমি বড্ড হৃদয়হীন, যার জীবনে একজন বন্ধুও কোনোদিনও জোটেনি। শুধু জোটেনি না, কোনোদিন কাউকে বন্ধু হয়ে কাছে ঘেঁষতেই দেয়নি। আর ভালোবাসা সে তো কেবল সুদূরবর্তী কোনো শব্দ মাত্র। প্রেমিক পুরুষদের ধর্ম কি জানিস? এরা সহজে প্রেম নিবেদন করতে জানে না, শুধু গোপনে ঘুমন্ত প্রেয়সীর কপালে উষ্ণ চুম্বন এঁকে দিতে জানে। এরা কখনো কখনো খুব রোমান্টিক হতে জানে, আবার কখনো হৃদয়হীন। এরা ভালোবাসা ব্যক্ত করার চেয়ে অব্যক্ত করে ভালোবেসে যাওয়াটাই পছন্দ করে। ভালোবাসলে যে সেটা প্রকাশ করা লাগে সেটা তো তারা জানে না। হুরায়রা চোখ দুটো টলমল করছে। ইয়াদ খানিকটা সময় হুরায়রার নিশ্চুপতা অনুভব করলো। মেয়েটা সত্যি অনেক বদলে গেছে, হয়তো সে নিজে বাধ্য করেছে বদলে যেতে। অবশ্য তাতে ইয়াদের আক্ষেপ নেই, মানুষ মাত্রই বদল ঘটা। সেও তো বদলে গেছে, তাহলে হুরায়রা বদলে গেলে বা ক্ষতি কি? আজ না হয় কাল কাউকে না কাউকে তো বদলে যেতেই হতো। ভালোই হয়েছে হুরায়রা নিজেকে তার কাছ থেকে গুটিয়ে নিয়েছে, নয়তো বেশ বড়সড় কষ্ট পেতে হতো সামনে। ইদানিংকালে স্বামীরের সঙ্গে হুরায়রার সাক্ষাৎ খুব বেড়েছে। স্বামীরের প্রয়োজনে অপ্রয়োজনে হুরায়রার পাশে থাকার চেষ্টা করে। অন্তর্করণে হুরায়রার প্রতি যে সুপ্ত ভালোবাসা জেগেছিল সেটা দিনের পর দিন বেড়েই চলেছে, অথচ প্রকাশ করার মতো ইচ্ছে তার কোনোদিনও হয়নি। স্বামী জানে হুরায়রা ইয়াদকে প্রচণ্ড রকমের ভালোবাসে। ইয়াদের প্রতি তার ভালোবাসাকে স্বামী শ্রদ্ধা করে। যদিও ইয়াদ নামক পুরুষটি তার চিরশত্রু, চাইলে প্রতিশোধ নিতে পারত, হুরায়রাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, কিন্তু সে তা করেনি আর করতেও চায় না। ইয়াদের সঙ্গে যতই শত্রুতা হোক না কেন, হুরায়রাকে সে প্রথম দিন থেকেই ভালোবেসেছে। ভালোবাসা আর যাই করুক, প্রতিশোধ নিতে শেখায় না। তাই তো অন্তর্করণে নিজের ভালোবাসা চেপে রেখে দিব্যি হুরায়রার সঙ্গে বন্ধু হয়ে মিশছে সে। এক মুহূর্তের জন্য কখনো বুঝতে দেয়নি সেও হুরায়রাকে ভালোবাসে। অব্যক্ত প্রেমে সত্যি বড্ড জ্বালা দেয়। দিন শেষে প্রেয়সীকে পাওয়ার বাসনাটা দমিয়ে রাখা বড্ড পীড়াদায়ক হয়ে ওঠে। স্বামীর এই সত্যটা মেনে নিয়ে প্রতিনিয়ত অভিনয় করে চলেছে ভালোবাসার মানুষটির কাছে, অথচ সে জানেও না তাকে ভালোবেসে আরও একটি মানবী কয়েকটা বছর অসহ্য যন্ত্রণা অন্তরে বয়ে বেড়াচ্ছে। তিয়াশা আজও নিজের ভালোবাসার কথা বলে উঠতে পারেনি স্বামীরকে। দায়িত্বের কাছে ভালোবাসা বিসর্জন দেওয়া কি এতই সহজ? কিন্তু তিয়াশা এই কঠিন জিনিসটাকে সহজ করে নিয়েছে। আজকাল নিজেকে বড্ড একা বলে মনে হয় তার। ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছে সে। নানা মুবিনুল আহাসানের দ্বিতীয় পক্ষের কন্যা সন্তানের ঘরে তিয়াশার জন্ম। ইয়াদের দাদা বিদেশে থাকাকালীন সময় দ্বিতীয় বিয়ে করেন। সে বিয়ের কথা তিনি পরিবারের কাউকে জানাননি।
সেই ঘরে তার একটি কন্যা সন্তান হয়। ভদ্রলোক মেয়েটাকে নিজের বাড়িতে নিয়ে আসেন দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর। নিজের কন্যা সন্তানকে পালিত মেয়ে হিসেবে সমাজের কাছে বড় করে তোলেন। প্রথম পক্ষের স্ত্রী মেনে নিয়েছিলেন মেয়েটাকে। ছোট্টের মতো ফুটফুটে মেয়েটাকে দত্তক নেন তিনি, অথচ জানতেই পারলেন না মেয়েটি তার সতীনের ঘরের মেয়ে। যাকে তিনি দত্তক নিয়েছেন সেই মেয়ের বাবা তারই নিজ স্বামী। বেশ কয়েক বছর ভালোই কাটছিল, কিন্তু বাধা সাধল তখন যখন স্বামীরের দাদা এসে নিজের বোনের অধিকার চেয়ে বসলেন। ইয়াদের দাদা অর্থাৎ তিয়াসের নানা ভাই মুবিনুল আহসান বিদেশে থাকাকালীন সময় স্বামীরের দাদা মিজান এহসানের বোন আবিরাজ জান এহসানকে বিয়ে করেন। তাদের বিয়ের কথাটা দুই পরিবারের কেউই জানতেন না, একমাত্র মিজান এহসান ছাড়া। বোনের মৃত্যুর কয়েক বছর পর জানতে পারেন তার ভাগ্নি নিজের পরিবারের পালিত মেয়ে হিসেবে বড় হচ্ছে। সমাজের কাছে দত্তক মেয়ে হিসেবে বড় হওয়ার ব্যাপারটা তিনি মেনে নিতে পারেননি। মুবিনুল এহসান সৎ নিষ্ঠাবান মানুষ হিসেবে সমাজের কাছে পরিচিত হয়েও তিনি তার নিজের ব্যক্তিত্ব নিষ্ঠা ধরে রাখতে পারেননি। নিজের মেয়েকে পালিত মেয়ে হিসেবে সমাজের পরিচিত করে তুলেছেন, আর এই ব্যাপারটা মেনে নিতে পারেননি মিজান এহসান। সত্যিটা সকলের সামনে প্রকাশ করে দিলেন একদিন। যদিও মুবিনুল এহসান অস্বীকার করেছিলেন সেই সময়, কিন্তু বেশি দিন সেটা অস্বীকার করে থাকতে পারেননি। নিজের বিবেকের কাছে মুখ লুকাতে না পেরে পরিবারের কাছে শেষ পর্যন্ত সেটা স্বীকার করতে হয়েছে তাকে। স্বামীর প্রতারণার শোক সে সময় দাঁড়িয়ে মেনে নিতে পারেননি ইয়াদের দাদি নূরজাহান। শোক সামলাতে না পেরে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছিলেন তিনি। তখন ইয়াদের বাবা ইশরাক এহতেসাম 23 বছরের যুবক। বোন তনুকে তিনি কখনো সৎ বোন কিংবা পালিত বোনের চোখে দেখেননি। এত কিছু হয়ে যাবার পরেও বোনকে আগলে রেখেছিলেন। একা হাতে মানুষ করে বিয়ে দিয়েছিলেন নিজের বন্ধুর ভাইয়ের কাছে। তনুর জীবন ভালোই চলছিল, কিন্তু মায়ের মতো তার কপালেও বিদেশিনীর সুখ সহ্য হলো না। রোড অ্যাক্সিডেন্টে স্বামী স্ত্রী দুজনে মারা গেলেন, রেখে গেলেন 1.5 বছর বয়সী ছোট্ট তিয়াশাকে। আর তখন থেকেই তিয়াশা ইশরাক ইহতেসামের পরিবারে বড় হতে থাকে। মাধ্যমিক দেওয়ার পর তিয়াশাকে ইশরাক ইহতেসাম বিদেশে পাঠিয়ে দেন পড়াশোনার জন্য। অবশ্য পড়াশোনায় যে একমাত্র কারণ তা নয়। এহসান পরিবারের সঙ্গে তখন ব্যবসায়িক ঝামেলায় জড়িয়ে পড়েন ইশরাক ইহতেসাম। পারিবারিক দ্বন্দ্ব আর পরিবারের সিদ্ধান্ত থাকেননি ব্যবসা জগতেও প্রভাব ফেলে। সেই সময় তিয়াশাকে নিয়ে বেশ ঝামেলা হয় দুই পরিবারের মধ্যে। ভাগ্নির জীবন বিপদের মুখে ফেলতে চান না বলে তিয়াশাকে তিনি বিদেশের বাহিরে পাঠিয়ে দেন, আর সেখানে তিয়াশার সঙ্গে স্বামীরের আলাপ হয়। তিয়াশার ভার্সিটির সিনিয়র ছিল স্বামীর। তখন দুজনের কেউ জানতো না তাদের পারিবারিক ঝামেলার কথা। অনেকটা সময় পেরিয়ে আসার পর যখন তিয়াশা দেশে ফিরে আসে তখনই সব জানতে পারে। ততদিনে স্বামীরের মধ্যেই দ্বন্দ্ব সৃষ্টি হয়। অজান্তেই স্বামীর ইয়াদের সবচেয়ে কাছের মানুষটাকে কেড়ে নেয়। হয়তো তখন থেকেই তাদের মধ্যকার ঘৃণার সম্পর্কটা শত্রুতায় পরিণত হয়। জীবনের টানাপোড়েনে পরে তিয়াশা শেষ পর্যন্ত স্বামীরের কাছ থেকে সরে আসে। যদিও স্বামীর তার সাথে খুব একটা বেশি কথা কখনোই বলেনি। ভার্সিটিতে জুনিয়র এবং সিনিয়রের সম্পর্ক ছিল তাদের। তিয়াশাই স্বামীরকে মনে মনে পছন্দ করত, আর একটা সময় সেটা ভালোবাসায় পরিণত হয়। তিয়াশা বেশ কয়েকবার বলার চেষ্টা করেছিল, কিন্তু কখনো বলতে পারেনি। আর যখনই ঠিক করলো সব স্বামীরকে জানাবে, তখন তার সামনে এসে দাঁড়ায় অতীতের সত্যিগুলো। সে জানে না কে প্রথম ভুল করেছিল, তবে এতটুকু জানে যারা তাকে ছোট থেকে এত আদর যত্ন করে বড় করে তুলেছে, যে ইয়াদ নিজের পাতের খাবার আগে মুখে না নিয়ে তিয়াশাকে খাইয়েছে, তাদের সাথে আর যাই হোক বেইমানি করা চলে না। পরন্ত বিকালে সোনালি রোদ পুকুরের জলে চিকচিক করছে। তিয়াশা কতক্ষণ সেখানে বসে থেকে ওঠার জন্য পা বাড়াবে, ঠিক তখনই হুরায়রা এসে সেখানে উপস্থিত হলো। হুরায়রাকে দেখে তিয়াশা আর
অধর যুগল প্রসারিত করে বলল, আরে হুরাইয়া, তুমি এখানে কখন এলে? পরীক্ষা কেমন হলো তোমার? হুরাইরা নিশ্চুপে তিয়াসার পাশে এসে বসল। খানিকক্ষণ পুকুরের জলে অবনত দৃষ্টিপাত করে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো তিয়াশা আপু? আমাকে? কি কথা বলো। তুমি কি স্বামীর ভাইকে চেনো? তিয়াসা এবার দীর্ঘশ্বাস ফেলল। স্বাভাবিক ভঙ্গিমায় বলল, তাকে চিনব না কেন? উনি যেহেতু আমাদের বিজনেস রাইভাল, সেহেতু ওনাকে চিনতে পারাটা স্বাভাবিক। আমি তো তার জন্য বলছি না। তিয়াসা ভুরুকুচকে তাকালো। হুরায়রার মুখের দিকে দৃষ্টিপাত করে সন্দিগ্ধ কণ্ঠে বলল, হঠাৎ এইসব কথা কেন হুর? স্বামীর তোমাকে কিছু বলেছে আমার ব্যাপারে? কিছু বলেননি, তবে উনি আমাকে একটা অ্যালবাম দেখিয়েছিলেন ভার্সিটি লাইফের। পুরনো কিছু ছবি ছিল সেখানে, সম্ভবত সেখানকার কোন একটা প্রোগ্রাম হবে। তো আমি 2-3টে ছবিতে তোমাকে দেখেছি। তিয়াসা এবার চুপ করে গেল। নিজেকে লুকানোর আর কোনো জায়গা রইল না। এবার নিশ্চয়ই হুরায়রা আরও অনেক প্রশ্ন করবে, কিন্তু তিয়াসা চায় না এই ব্যাপারে আর কেউ কিছু জানুক। নাবাদ ছাড়া এতদিন এই কথা কেউ জানত না, কিন্তু হুরায়রা এই সকল প্রশ্ন করলে কি জবাব দেবে সে? হুরায়রা তিয়াসার মুখের দিকে জবাবের অপেক্ষা করল। তিয়াসা পরিস্থিতি সামলে নেওয়ার জন্য বলল, ওসব অনেক পুরানো কথা, আমার অনেক কিছুই মনে নেই। বাদ দাও তো এসব। এখন বলো, পরীক্ষা কেমন হয়েছে? ইয়াদ গেছিল তোমার সাথে? আমি যেতে বারণ করেছি। কিন্তু কেন? আমি চাই না উনি আমার জন্য সময় নষ্ট করুক। তুমি বড্ড জেদি হুর। ঠিক তোমার মতো। তিয়াসা চমকালো। ঘাড় ফিরিয়ে দেখল হুরায়রাকে। বুঝতে পারছে না স্বামী তার ব্যাপারে কিছু বলেছে কিনা হুরায়রাকে। বললেও বলতে পারে। আজকাল দুটিতে ভীষণ ভাব হয়েছে। স্বামীর এর মাঝে কয়েকবার এসেছেও এই বাড়িতে। প্রথম যেদিন এসেছিল ইয়াদ বাড়ি ছিল না, পরের বার ইয়াদ থাকতেই এসেছিল। হুরায়রা জোড়াজোড়িতে আসতে বাধ্য হয়েছিল। ইয়াদ অবশ্য স্বামীরের উপস্থিতি কোনো প্রতিক্রিয়া করেনি, মেনে নিয়েছিল চুপচাপ। ইয়াদের চুপচাপ মেনে নেওয়াটাই এই বাড়ির সকলে সহজভাবে মেনে নিতে পারেনি, অন্ততপক্ষে ইসরাক ইহিতিসাম। কিন্তু ইয়াদ সকলকে অবাক করে দিয়ে স্বামীরকে যথেষ্ট আপ্যায়ন করার কথা বলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। হয়তো হুরায়রার উপর রাগ করেই মেনে নিয়েছিল সব কিছু মুখ বুঝে। হুরায়রা যে ইচ্ছে করে তাকে কষ্ট দিতে স্বামীরের সঙ্গে মেলামেশা করছে ইয়াদ সেটা বুঝতে পেরেছে। কিন্তু হুরায়রার মতে সে ইয়াদকে জ্বালানোর জন্য কিছুই করছে না। কথা বলতে বলতে স্বামীরের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, এছাড়া কিছুই নয়। তাছাড়া ইয়াদের কাছ থেকে অনেকটা দূরে সরে এসেছে হুরায়রা। নিজের চারিপাশে অদৃশ্য বেড়াজাল তৈরি করে রেখেছে সে। ইয়াদ এখন আর আগের মতো তাকে কথায় কথায় শাস্তি দেয় না, আবার রাগানোর জন্য হেয়ালি করে কথা বলে না। কেমন একটা গম্ভীর প্রকৃতির হয়ে উঠেছে সে। হুরায়রা ইয়াদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করলেও প্রকাশ্যে তেমন কিছু বলে না কিংবা গায়ে মাখে না, এমন ভাব করে। তবে সকলের অগোচরে এই পরিবর্তনগুলো তাকে বড্ড যন্ত্রণা দেয়। হুরায়রা খুব করে চায় ইয়াদ তাকে বুঝুক, অবহেলা নামক বস্তুটা যে কতটা ভয়ানক তা অনুভব করুক, কিন্তু না। দিন শেষে ইয়াদ তার নিজের জায়গায় অবিচল। হুরায়রা অবহেলা যেন তাকে বিন্দু পরিমাণ পীড়া দিতে পারেনি, এমন তার ভাব। হুরায়রা যত তাকে আঘাত করার চেষ্টা করছে, ততই সে নিজেকে কঠিন করে আরও কঠিন মানবে পরিণত করছে। দুপুরের দিকে ইয়াদ কাউকে কিছু না জানিয়ে শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। কোম্পানির পার্টনারশিপের একটা অংশ মিস্টার মেহবুব সেলিম এহসানকে লিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেটা জানতে পেরে ইয়াদ আর এক মুহূর্ত দেরি করল না, শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। মিস্টার মেহবুব শেষ পর্যন্ত এইভাবে বেইমানি করবে ভাবতে পারেনি। সেলিম এহসান কায়দা করে তাকে ডুবাতে বসিয়েছে, কিন্তু সে এত সহজে নিজের অবস্থান কিছুতেই হারাতে পারবে না। মিস্টার মেহবুব যে কিছু একটা করবে সেটা তো আগেরই জানা,
কিন্তু নিজের পার্টনারশিপের অংশ এইভাবে সেলিম এহসানকে লিখে দেবে এটা ভাবতে পারেনি। নতুন প্রজেক্টের 5% শেয়ার যদি সেলিম এহসান পেয়ে যান তবে তার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে, আর এইভাবে তীরে এসে তরি ডুবতে পারবে না ইয়াদ। তাই গতরাতে মিস্টার মেহবুবের দেওয়া সত্যটাই হয়তো তাকে মেনে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। বাবা যদি জানতে পারে তাদের নতুন প্রজেক্ট সেলিম এহসান ঢুকে পড়েছেন তবে আর ওনাকে কেউ শান্ত করতে পারবেন না। ইয়াদ যথেষ্ট ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে মিস্টার মেহবুবের কথাই তিনি মেনে নেবেন। মিস্টার মেহবুবের বাড়ির সামনে এসে গাড়ি থামালো ইয়াদ। মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে যে এখানে এসেছে কাউকে জানিয়ে আসেনি। আসার পর মনে হলো অন্তত নাবাদকে সব কিছু জানিয়ে আসা উচিত ছিল, কিন্তু এখন আর সময় নেই। পরিস্থিতি সামাল দিতে তাকেই কিছু করতে হবে। গাড়ি থেকে নেমে ইয়াদ বাড়ির ভেতর চলে গেল। মিস্টার মেহবুব মেয়ের সঙ্গে বসে কয়েকটা ফাইল ঘাটাঘাটি করছিলেন। ইয়াদ সেখানে উপস্থিত হতেই তিনি উঠে এগিয়ে গেলেন, ইয়াদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আমি জানতাম আপনি আসবেন মিস্টার ইয়াদ ইউতুসাম। আর যাই হোক, সেলিম এহসানকে নিজের প্রজেক্টের অংশীদার আপনি করতে চাইবেন না? ইয়াদ প্রচণ্ড রেগে আছে। নিজের রাগ দমিয়ে রাখার চেষ্টা করে সে। কারণ অনেক আছে, আপাতত বলতে চাই না।